নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কৌস্তব সামন্তের লেখা একটি শহর কেন্দ্রিক সাইকোলজিক্যাল হরর গল্প, আয়নার ওপারিকে। চলুন গল্পটি শুনে নেওয়া যাক। ঠিকানায় পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগে গেল নবীনের। তবে রাখি ইতিমধ্যেই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। রাস্তার এপার থেকেই নবীন রাখির বিরক্তিকর মেজাজের অনুমান করে নেয়। সে মনে মনে ঠিক করে নেয় যে আজ অনেক ঝাড় খেতে হবে। অগত্যা চুপ করে থাকাই অনেক বেশি শ্রেয়। আস্তে আস্তে গাড়ি দেখে রাস্তার ওপারে গিয়ে সে রাখির সামনে দাঁড়ায়। নবীনকে দেখেই রাখির গালগুলো তপ্ত লোহার মতো লাল হয়ে গেল। সে দাঁতগুলো চেপে মনের ভিতরে থাকা রাগগুলো ছাড়তে শুরু করে। এই তোর সময়, বল নাই আসতে পারতিস? তোদের এই শহুরে ছেলেদের না কথায় কোনো দাম নেই, বুঝলি তো? তোরা শান্ত হও আমার অ্যাংরি বার্ড। আমার কি করার আছে তুমি বলো? রাস্তায় 2 ঘন্টা ধরে জ্যাম লেগে গেছে, এখানে আমি কি করতে পারি বলো? ওরেই আসতে পারতে। তোমার যেমন অজুহাত আছে বিশাল বড় বড়, সেগুলো দিয়ে ডানা মানিয়ে নিতে। ওর এই অভিযোগগুলো শুনতে বেশ ভালো লাগছিল নবীনের। এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটো ছিল একটি গভীর নীল আকাশের মতো, যেখানে সমস্ত স্বপ্ন এবং আশা ফলপ্রসূ হয়। নবীন এরই ফাঁকে ব্যাগের ভিতর থেকে একটা আইসক্রিম বের করে বলল, এই নেই, তোর জন্য নিয়ে এসছি কর্নেটো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রাগ জমিয়েছিস, এবার এটাকে একটু শান্ত হলে ভালো হয় আর কি। রাখি তার গোমরা মুখ নিয়ে একবার আইসক্রিমের দিকে চেয়ে দেখলো, আর একবার নবীনের দিকে। তারপর খপ করে তার হাত থেকে ওটা কেড়ে নিয়ে খেতে শুরু করলো। বলছি, এখান থেকে টোটো ধরলে কিন্তু মিনিট 10-এর মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। তাড়াতাড়ি কর, গরমে ভাজা হচ্ছি, আর ভাল লাগছে না। কাছে একটা টোটো পেয়ে তাতে উঠে পড়ে রাখি আর নবীন। সমুদ্র সৈকতের খুব কাছে একটা নিরিবিলি জায়গায় তাদের হোটেল। ওখানে সম্ভবত বেশি কেউ আসে না। আসে বলতে এই নতুন দম্পতিরা তাদের হানিমুন কাটাতে। নবীনের কাছে ওটাই অনেক সুবিধের, কারণ সে নিরিবিলিতে থাকতে বেশি পছন্দ করে। প্রায় 7 মিনিটের মধ্যেই তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। সাধারণ জনবসতিপূর্ণ এলাকাগুলো ছাড়িয়ে সমুদ্রের পাড়ে ঘেঁষে বহুদূর চলার পর এলো হোটেলের প্রধান গেট। হোটেল নীলকুঠির। যেমন দারুণ নাম, তেমনই ভয়ঙ্কর তার পরিবেশ। গুটি কয়েক ন্যাড়া বাবলা ও ঝাউ গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে বিশাল হোটেল। মার্বেল পাথরের নিপুণ কারুকার্য ঘিরে রয়েছে হোটেলের বহিরাংশ। তবে জায়গায় জায়গায় মার্বেলের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে লতাগুল্ম। হোটেলটা এমন একটা ফাঁকা, যেন ওটার আনাচে কানাচে লুকিয়ে আছে কোনো ভয়াবহ ঐতিহাসিক গল্প। রাখি ভালো করে তাকিয়ে বুঝতে পারে হোটেলের এই নির্জনতার মধ্যেও পুরনো শাস্ত্রীর আড়াল থেকে কোনো এক কালো অবয়ব প্রতিনিয়ত তাদের লক্ষ্য করে চলেছে। রাখির মনে একটা অজানা ভয়ের সৃষ্টি হয়। তারই সাথে কোথা থেকে একটা ভ্যাপসা গন্ধ নাকে আসতে ওর অস্বস্তি বাড়তে লাগে। একবার সে মনে মনে ভাবলো এই হোটেলটা পরিবর্তন করা উচিত। প্রস্তাবটা নবীনকে দিতে গিয়ে সে খানিকটা থমকে যায়। সে বুঝতে পারে নবীনের এই হোটেলটা বেশ লেগেছে। তার মনে বরাবর একটা অ্যাডভেঞ্চারের ছাপ ছিল, আর এই হোটেলকে দেখে সে বোধহয় আনন্দে আত্মহারা। তাই ওর মুখের দিকে তাকিয়ে রাখির মনটা শান্ত হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে তাদের প্রথম সাক্ষাতের কথা। প্রায় 4 মাস আগে ডেটিং অ্যাপ থেকেই ওদের কথা শুরু হয়। যদিও এর আগে 2-3 বার প্রেম করেছে, তবে এরম প্রেম তার জীবনে প্রথম এসেছে। পাথরের মতো কঠোর তার দেহের গঠন আর দুধের মতো ফুটফুটে গায়ের রং, এগুলো দেখে রাখি গলে যায়। তারপর ছেলেটার কথায় এক অদ্ভুত অশ্লীলতা থাকে।
যেটা রাখিকে বারবার মুগ্ধ করে তুলেছিল। হোটেলটা ঠিক আছে? রাখি ওর মুখের দিকে তাকিয়ে একটা ম্লান হেসে উত্তর দেয়, তোর মতোই, পুরো পারফেক্ট। হোটেলে উঠে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে দুজনে বেরিয়ে পড়ল ঘুরতে। একে অপরের হাত ধরে পাড়ি দিয়েছে অজানা এই শহরকে দেখতে। শহরের এই দিকে নীরবতার আস্তরণ পড়েছে, তাই মাঝে মাঝে কয়েকটা যান্ত্রিক বহন প্রচণ্ড গতিতে দূরে কোথাও নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কিছু দূর হাঁটতেই ওদের চোখে পড়ে একটা চায়ের দোকান। যেহেতু দুজনেই ঘোর চা প্রেমী, তাই কেউই চা খাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। আসুন আসুন দাদা, এই দিদিমণি বসুন বসুন, এই যে এই বসুন বসুন বসুন। ছোট্ট একটা ঝুপড়ি দোকান, সামনের কাঁচের জারে ভিন্ন রকমের বিস্কুট, মাঝে একটা লম্বা সুতো দিয়ে ঝুলছে লাইটার। নবীন সাথে একটা সিগারেট জ্বালিয়ে বলে, দুটো চা বানান তো। সামনের একটা বেঞ্চে দুজনে বসে পড়ল, চায়ের সাথে একটু জমিয়ে আড্ডা দেবে বলে। সিগারেটের ধোঁয়া টানতে টানতে নবীন আকৃষ্ট দৃষ্টিতে চেয়ে থাকে রাখির দিকে। হাঁ করে দেখছিস কি? আগে কোনোদিনও কোনো মেয়ে দেখিসনি নাকি? দেখেছি, তবে তোর মধ্যে একটা অদ্ভুত নেশা আছে, তাই চোখ ফেরাতে পারছি না। তোর এসব উল্টো পাল্টা কথা কি গায়ে না বললি নয় নাকি? তাহলে কোথায় বলবো শুনি? বেডরুমে নাকি? হ্যাঁ, এই তো আপনারা কোথায় উঠেছেন? ভদ্রলোক এতক্ষণ চা বানাচ্ছিলেন, তারপর একবার আর চোখে দুজনকে দেখার পর নিজেকে এই প্রশ্ন করা থেকে আটকাতে পারলেন না। এই তো এইখানে, আরে ওই যে সালা কি নামটাই ভুলে যাচ্ছি তোর। নীলকুঠির। নবীনকে ভুলে যেতে দেখে রাখি হোটেলের নাম বলে উঠল, তবে নবীন খানিকটা ইচ্ছা করেই নামটা বলতে অপ্রস্তুত ছিল। রাখির এইভাবে হোটেলের নাম বলে দেওয়াতে সে অপ্রস্তুত অনুভব করে, তাই একটু তার দিকে সরে এসে ফিসফিসিয়ে তার কানে বলে, পাগল নাকি? মাথাটা কি একেবারেই গেছে? কেন, কি হলো আবার? ধ্যাৎ, এইভাবে সবাইকে নিজের লোকেশন বলতে হয় নাকি? আজব তো, চেনা নেই জানা নেই, কি না কি করে বসবে। এত ভেবো না তো। ভাববো না? আচ্ছা, আমি ভাববো না তো কে ভাববে? হ্যাঁ, তোর মাথায় এইসব আসে নাকি আদৌ? ফালতু কথা বলবে না। ওই হোটেলে এসে তোমাকে নিশ্চয়ই খুন করে ফেলবে না ওরা? মাথাটা গেছে তোর? বলি, খবর টবর দেখা হয় আদৌ? এ কি, সে কি কথা? এই মানে ওটা তো ওকে নে কেন? চা দোকানের এরম প্রত্যুত্তর ওরা দুজনেই কেউ আশা করেনি। অবাক হয়ে তাকিয়ে থাকে ওরা দুজনেই। রাখি এই নীরবতা ভঙ্গ করতে প্রশ্ন করে, কেন বলুন তো? ওখানে কি আছে? কেউ মার্ডার হয়েছে বা কোনো ভূত? বলি, তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আর এই গ্রামের লোক উল্টো পাল্টা, তোকে এখানে কেন যে আনলাম? এই আছে এক ঘটনা, এই তই এই সেসব বললি আপনারা বোধহয় বিশ্বাস করবেননি। এই শহরের মানুষ তো, তাই আর কি। বলেই দেখুন না। নবীন আর কিছু বলল না। ও চায় না ওদের মধ্যে ঝগড়া বাড়ুক, তাই বাধ্য হয়ে বৃদ্ধ চা দোকানির গাঁজাখুরি গল্প শুনতে শুরু করলো। সে বহু বছর আগের কথা। এই আপনাদের মতোই এই এক দম্পতি ওই হোটেলে এসেছিল। এই দুজন বেশ হাসি খুশি গছিলি। তবে যেদিন ওদের যাওয়ার কথা, সেদিন মানে হোটেল রুমে ছেলেটার ক্ষত বিক্ষত মানে দেহ পাওয়া যায়। তখন আমি ছোট ছিলুম, সেই মোড়া দেখে আমি যে ককাল ঘুমোতে পারিনি সে কি বলবো দাদাবাবু। এই মানে সেই ছেলের সমগ্র শরীর যেন কি কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। এই শুধু তাই নয়, এরপর থেকে বহুবার এইরকম ঘটনা ঘটেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, মেয়েটার শরীর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
এই যেন ওই মেয়ে হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে যায়। তারপর থেকে সবাই মনে করি ওই হোটেলে আর কি মানে পেতাত্তা, আরে ভূত 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 রয়েছে। নবীন এতক্ষণ ধরে কথাগুলো শুনছিল। পরক্ষণেই তার চোখে পড়ে যায় চা দোকানের ভিতরের ঘরে। ওখানে কেউ একজন আছে যে চুপচাপ ওদের কথাগুলো শুনছিল। নবীন ভালো করে দেখার চেষ্টা করলে বুঝতে পারে ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। আর তার চোখ যখনই নবীনের দিকে পড়ল, সে বেরিয়ে এলো। কি হচ্ছে তোমার? কাজ বাদ দিয়ে এসব কি? স্ত্রীর এরম হঠাৎ খেপে যাওয়াটা মানতে পারেননি ওই চা দোকানি। সে যা বলছিল বলা থামিয়ে নিস্তব্ধ হয়ে গেল। টাকা মিটিয়ে নবীন এবং রাখি ওখান থেকে চলে যায়। তবে লোকটা স্ত্রীর এরম অদ্ভুত পরিবর্তন দেখে সে খানিকটা অবাক হয়ে যায়। আর রাখি, সে একেবারে নিশ্চুপ। সমুদ্রের পাড়ে নরম বালির ওপর দিয়ে আনমনে বহুদূর হেঁটে চলেছে রাখি। খানিকটা দূর থেকেই নবীন একটা অর্ধভগ্ন নীলাভ কাঠের নৌকায় বসে লক্ষ্য করছিল তাকে। দৃশ্যটা বড়ই মায়াবী নবীনের কাছে, যেন সমুদ্রের গভীর থেকে কোনো এক রাজকুমারী বেরিয়ে এসে মানব সভ্যতার এই নীল রং মেশানো বালির পাড়ে নিজেকে মগ্ন করে তুলেছে। রাখির ওই শশাঙ্কের মতো শুভ্র স্নিগ্ধ উজ্জ্বল গাত্র বর্ণ বারবার তাকে মোহিত করছে। জ্যোৎস্নার স্নিগ্ধ আলো রাখির শরীরের অনাবৃত অঙ্গে পড়ে যেন এক মায়াবী জ্যোতি ছড়াচ্ছে। ওর শরীরের প্রতিটা কোণে জমেছে মেয়েদের পারদ, যেটা দেখে নবীন তার লোভনীয় মনকে আটকাতে পারে না। কিছু দূর গিয়ে রাখি বালির ওপর বসে পড়ে। সে এক দৃষ্টিতে সমুদ্র আর চাঁদের এই অপূর্ব মিলন দেখতে থাকে। নবীন কি তাকে একা থাকতে দেবে? সমুদ্র সৈকতের এই অপ্রাকৃতিক সৌন্দর্য তারও ভালো লাগে। তার বড় ইচ্ছে ছিল কারোর সাথে একসাথে বসে এই মনোরম পরিবেশ উপভোগ করা। কথায় আছে, সুবুরে মেয়াও ফলে। তাই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তার মনের এই সুপ্ত বাসনা পূরণ হলো। রাখির পাশে বসে সে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের শীতল বাতাস তার চুলগুলো একটু একটু করে এলোমেলো করে দিচ্ছে, আর নবীন তার হাত দিয়ে সেগুলো সরিয়ে আবার তার মুখের দিকে তাকিয়ে থাকে। ভালো রাখতে পারবি আমাকে? কৈশাক না, তবে জিজ্ঞেস করলাম। বিয়ের পর আবার যদি অন্য কোনো মেয়ের প্রতি কোনো ফিলিংস দেখতে পাই না, তবে আগে তোকে মারবো। বাপরে, তুই তো একদম সিরিয়াল কিলার রে। আমি বলছি যে প্রত্যেক রবিবার কিন্তু আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে। ওদের নাকি অ্যাডাল্ট কোনটা? মজা করা বন্ধ না করলে না এখানেই পুঁতে দেব। আমার মাঝে মাঝে ড্রিঙ্ক করার ইচ্ছা হয়, আর সেটা বইয়ের সাথেই করতে চাই। তুই যদি সম্মতি দিস তো আর কি। মানে আলবাত, তবে বেশি নয়। বাবা ম্যাডাম, কি ব্যাপার? এটা কোন রূপ? হ্যাঁ, সাক্ষাৎ কামিনী মনে হচ্ছে। উপস, থাম না। হাসতে হাসতে রাখি লুটিয়ে পড়ে নবীনের কাঁধের ওপর। তারপর নিজের হাসিকে লুকিয়ে একটু গম্ভীর হয়ে সে আবার প্রশ্ন করে, খেয়াল রাখতে পারবি তো? আজীবন। কাঁধ থেকে মুখ তুলে রাখি ওর দিকে তাকায়। নবীনও তাকায় ওর চোখের দিকে। রাখির বিষাদ ভরা চোখের কোথাও কোথাও যেন একটা অনাত্মিত ভালোবাসা লুকিয়ে রয়েছে। নবীন সেটা বুঝতে পারে। আর তারপর একটু একটু করে নবীন ওর ঠোঁটগুলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। রাখিও নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। দুজনে এতটাই কাছে এসে পড়ে যে দুজনেই একে অপরের গরম নিঃশ্বাস অনুভব করছিল।
আর ঠিক সেই সময় পরে হবে মিস্টার রোম্যান্টিক, আমার খুব খিদে পেয়েছে। দিলি তো আনন্দটা মাটি করে। রাখি হাসতে হাসতে সেখান থেকে উঠে পড়ে, আর তাকে লক্ষ্য করে নবীনও। স্যার, রাতের ডিনার এদিকেই রুমেই হবে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। নবীন আর রাখি হোটেলে ঢুকতেই তাদের উদ্দেশ্য করে ম্যানেজার এটা বলল, কারণ এই হোটেলের নিয়ম রাতের ডিনার আর সকালের লাঞ্চ সবার সাথে একসাথেই করতে হয়। ভিতরে খাওয়ার ঘরে ঢুকতেই ওরা দেখল একটা বিশাল বড় রাউন্ড টেবিল ঘিরে সাজানো রয়েছে রকমারি সব খাবার। প্রায় 16 আনা খাবারই রয়েছে। তারই সাথে বড় থালায় উঁকি মারছে বিশাল চিকেন রোস্ট, সাথে রয়েছে বড় বড় চিংড়ি, ইলিশ আর পাবদাও। এমন রাজকীয় আয়োজন দেখে নিজেকে আটকে রাখা প্রায় অসম্ভব। তাই খুব শীঘ্রই নবীন ও রাখি ওখানে পৌঁছালো। একদম সামনের দিকে একটা চেয়ার টেনে রাখি সেখানে বসতে তাকে উদ্দেশ্য করে নবীন বলল, মানে তুই একটু বস, আমি আসছি, এক্ষুনি আসছি। এ কি, আবার কোথায়? আরে এই যে একটু আসছে, একটু 5 মিনিট আসছে, এক্ষুনি আসছে। নবীন ওই ঘর থেকে বেরিয়ে গেল। সে হন্তদন্ত হয়ে হোটেলের ম্যানেজারকে খুঁজতে লাগলো। ঠিক একদম বাইরে রিসেপশনে বসে ধূমপান করছে ভদ্রলোক। তাকে দেখে নবীন একটু গলা পরিষ্কার করে বলল, আচ্ছা বলছে একটু কথা আছে। ও মিস্টার সেন, আসুন আসুন, বলুন কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন আপনাকে? খাওয়ায় কিছু সমস্যা হয়েছে না রুমের? না, ওসব ঠিক আছে, সমস্যা নেই, তবে একটু অন্য কথা। কি? আর নির্দ্বিধায় বলুন আপনি। বলছে যে আমি শুনলাম এখানে, মানে এই হোটেলে আর কি, কোনো ভৌতিক ব্যাপার আছে, আগেও কিছু খুন হয়েছে। কি? আরে ধুর, ওসব গাঁজাখুরি ব্যাপার। তা কে বললো? ওই চা বুড়ো? মানে হ্যাঁ, মানে ওই আর কি। স্যার, লোকটা ফুল তার কাটা, খালি উল্টো পাল্টা বলে বেড়ায়, আর কিছুই হয় না এখানে। আসলে কি বলুন তো, ওই পাশে একটা শ্মশান আছে, ওখানে একটু অশরীরীদের উপদ্রব আছে, এটা স্বাভাবিক, ব্যাস এইটুকুই। সে আদিকালে একটা খুন হয়েছিল, তাই একটা বদনাম রটেছে, আর কিছুই না। আচ্ছা, কিন্তু একদম চিন্তা করবেন না, আপনি ভালো একটা সময় কাটান। নবীনের কিছু বলার আগেই তাকে থামিয়ে দেয় ম্যানেজার। নবীনের মনে হচ্ছে কোথাও কিছু একটা গোলমাল রয়েছে, তবে সে ব্যাপারে আর বলা হলো না। অগত্যা সে সেখান থেকে চলে গিয়ে রাখির সাথে ডিনারে বসে। হোটেলকে বাইরে থেকে দেখে যতটা একাকী মনে হচ্ছিল, ভিতরে পুরোই বিপরীত। এখানে মানুষজন বেশ রয়েছে, সবাই এসে ডিনার করছে, আড্ডা দিচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্ত তারা উপভোগ করছে। এরই ফাঁকে নবীনদের আলাপ হয় একজন ভদ্রলোকের সাথে। ভদ্রলোকের বাড়ি হলদিয়ায়, এখানে এসেছে ছুটি কাটাতে আর তারই সাথে গল্প লিখতে। তবে গল্পের পাশাপাশি তার আরেকটা পেশা রয়েছে। আরে বাস, কি বলছেন? আপনি হাত দেখতে পারেন? একদম ঠিক শুনেছেন, ওই টুকিটাকি করি, তাই ঢপ ঝাড়ি না। একদম যেটা স্পষ্ট দেখতে পাই সেটাই বলে দিই। আসলে আমি একটু বিশ্বাস করি এসব জিনিসে, মানে তাই আর কি। আর মশাই, বিশ্বাস করবেন না কেন? ভুল কি আমাদের জন্মের সময় ওই যে ওপরে যে বসে আছেন বিধাতা, উনি আমাদের হাতে এই অজস্র লাইন চালিয়ে দেয়। আমাদের জীবন এই লাইন ধরেই চলে। এখন কোনো ভুল নেই। ভুল কি জানেন? কি বলুন তো? কিছু লোক এই হাত দেখার নাম করে ভুলভাল কথা বলে, আবার কিছু ভুল বই পড়ে মানুষ ভুল জ্ঞান অর্জন করে, সেক্ষেত্রে কোনো লাভ হয় না। মানে তাহলে বলছি যে মানে, আরে দিন দেখে দিচ্ছি আপনার হাত।
নবীন আর রাখি বেশ মন দিয়ে লোকটার কথা শুনছিল। এরই ফাঁকে নবীন নিজের ভাগ্যের অবস্থা জানবে বলে হাতটা বাড়িয়ে দেয়। ভদ্রলোক চশমার ওপর থেকে বেশ ভালো করে নবীনের হাতের মধ্যে কি একটা দেখছে। কোনো এক কারণে তার রসিক মুখমণ্ডলের ওপর একটা বিরক্তির ছাপ দেখা দেয়। সে একটু অসন্তুষ্ট হয়, মনের মধ্যে কেমন একটা ইতস্তত বোধ করতে থাকে। তারপর একটু পরেই বিদ্যুতের গতিতে সে নবীনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। তার সমস্ত শরীরে যেন বিদ্যুতের স্ফুরণ ঘটেছে। চেয়ার থেকে উঠে পড়ে সে দরদর করে বয়ে আসা ঘাম মুছতে থাকে। নবীন কিছু একটা বুঝতে পারে, তাই সে আশ্চর্য হয় না, বরং প্রশ্ন করে, কি মশাই, কি দেখলেন? আপনি নাকি হাত দেখেন? আরে আপনাকে দেখে তো ঠকবাজ মনে হচ্ছে। রাখি নবীনকে একটু ঠেলা দিয়ে বলে, চুপ কর না, কি করছিস কি? বিপদ, ঘোর অমঙ্গল তোর সামনে এগিয়ে আসছে। বিপদের কালো মূর্তি, সাবধানে থাক, না হলে শেষ হয়ে যাবি। লোকটা কাঁপা কাঁপা গলায় এসব বলে রুম থেকে বেরিয়ে যায়। আর এসব কথা শোনার পর নবীনও স্তম্ভিত হয়ে ওঠে। তার মুখ থেকে কোনো বাক্য বেরোয় না, যেন তার সমস্ত হিসাবের গোলমাল হয়ে গেছে। সে একই অবস্থায় মেঝের দিকে তাকিয়ে বসে থাকে, আর রাখি তার পিছনে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর পিঠে নিজের নরম হাত বোলাতে থাকে। দূর থেকে ওই ভদ্রলোকের রুষ্ট কণ্ঠস্বর ভেসে আসতে থাকে ওদের কানে। ভদ্রলোক ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আমার চলে যাওয়ার ব্যবস্থা করে দিন। দাঁড়ান একটু, শান্ত হন। না, আমি পারবো না, আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। মধ্যরাতে হোটেলের মধ্যে ডিনারের যে আনন্দের মেলা বসেছিল, সেটা মুহূর্তের মধ্যে কোনো এক অজানা বিপদের আশঙ্কায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। স্নান করতে করতে রাখি গুনগুন করে গান গাইছে, এরা তোমার আমার, ওই যা তোমার আমার, শুধু দুজনে। তার মিষ্টি গলায় চারিদিকে একটা অজানা উত্তেজনা অনুভব হয়। ওদিকে নবীন জানলার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। একটু আগে যা হয়েছে তা নিয়ে সে একটু চিন্তিত। তবে রাখির ওই মধুর স্বরে তার মনের ভিতরের সমস্ত চিন্তা একটু একটু করে সরে যাচ্ছে। স্নানের পর রাখির সমস্ত শরীর একটা মিষ্টি সুগন্ধে ঢেকে যায়। তার শরীর যেন আরো উজ্জ্বল এবং পরিস্ফুটিত হয়ে ওঠে। আয়নার সামনে জমে থাকা বাষ্প সরাতেই তার সম্পূর্ণ নগ্ন দেহখানা ভেসে ওঠে কাছে। সে নিজের ভেজা চুলগুলোকে টাওয়েল দিয়ে ভালো করে মুছতে থাকে। বাথরুমটা খুব একটা বড় নয়, তবে একটা হলদে আভার বাল্ব পুরো রুমটাকে আলোকিত করছে। চুলগুলো ভালো করে মোছার পর রাখি ওই ভেজা টাওয়ালকে হ্যাঙ্গারে রাখার জন্য আয়না থেকে একটু সরে যায়। ঠিক এই মুহূর্তেই কিছু একটা অনুভূতি হতেই তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে ওঠে। স্পষ্ট বুঝতে পারে আয়নার সামনে সে না দাঁড়িয়ে থাকলেও তার প্রতিচ্ছবি এখনো ওখানে দণ্ডায়মান। টাওয়ালটা হ্যাঙ্গারে ঝুলিয়ে সে একটু দম নিতে থাকে আর মনে মনে বলতে থাকে, কিছুই নেই। খানিকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাইডে রাখা আরেকটা টাওয়াল শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে এসে দেখলো কি আছে। কই, কোথাও তো কিছু নেই। এগুলো কি তার মনের ভুল? হতে পারে। আজ সারাদিন যা যা ঘটেছে তা নিয়েই বেশি ভাবছে হয়তো। কিন্তু আয়নাতে ভালো করে লক্ষ্য করতে গিয়ে তার চোখে পড়ে বাম দিকের কাঁধের কাছে। সেখানে কারোর হাত, একটা কালো পোড়ার বড় বড় নখ বিশিষ্ট অমসৃণ নোংরা হাত। অজান্তেই তার বুকের ভিতরটা দুপ করে ওঠে।
মুহূর্তের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করতে থাকে সে চিৎকার করে নবীনকে ডাকতে যায়, কিন্তু কোনোভাবেই তার গলা থেকে স্বর বেরোয় না। সে একটু একটু করে চোখ দুটো আয়না থেকে সরিয়ে কাঁধের দিকে তাকায়, কিছুই নেই। সবকিছুই কি তার অনুভব মাত্র? এবারে এটা অসহনীয় হয়ে উঠেছে। একটু ঘুম দরকার, বোধ হয় তাহলেই সব ঠিক হয়ে যাবে। আয়নার পাশেই ছিল স্নানের ঘরের ওই একমাত্র আলোর সুইচ। রাখি ওটা বন্ধ করতে যাবে, এমন সময় সে স্পষ্ট খেয়াল করে আয়নার ওপরে দাঁড়িয়ে রয়েছে একটা কালো শরীর। তার হাত পা আগুনে ঝলসে গেছে, আর মাথায় একটা কালো ওড়না ঢাকা। সে একটু একটু করে ওটা তুলতে থাকে, কিন্তু ওটা দেখার ক্ষমতা আর রাখির নেই। প্রচণ্ডভাবে তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। কোনো রকমের দরজা খুলে বেরিয়ে সে অবচেতন হয়ে হাঁপাতে থাকে। নবীন জানালার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ভিতর থেকে রাখির গোয়ানির আওয়াজ শুনে সেও দৌড়ে ছুটে আসে। রাখি, রাখি শান্ত হও, শান্ত হও, টেক এ ডিপ ব্রেথ। রাখি, টেক এ ডিপ ব্রেথ। ইয়েস ইয়েস, হ্যাঁ ইয়েস। কি 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 হয়েছে বলো, বলো আমাকে, বলো কি হয়েছে। রাখি ওর দিকে তাকাতে পারে না। ভয়ে সে কাঁপতে থাকে আর বাথরুমের দিকে হাত দেখিয়ে বলে, ওখানে কে? কি? আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি 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 আসছি, দেখে আসছি, দাঁড়াও একটু দাঁড়াও। নবীন বাথরুমে গিয়ে আলো জ্বালিয়ে দেখে কোথাও কিছু নেই। একটু মিষ্টি সুগন্ধ পুরো বাথরুমে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আর কোনো চিহ্ন নেই। একটা টিকটিকিও দেখতে পেল না সে বুঝতে পারে আজকের ওই সব অদ্ভুত গল্প শোনার পর সে একটু ভয় পেয়েছে। নবীন তার কাছে গিয়ে বলে, কই, কিছুই তো নেই বাবু, হয়তো কোনো আরশোলা দেখেছিস। আমি তো দেখলাম পুরো বাথরুমে তোর সেই মিষ্টি গন্ধটাই শুধু ঘুরে বেড়াচ্ছে, আর কোথাও কিছুই নেই। আছে নবীন, আছে, আমি স্পষ্ট দেখেছি। কই, মানে আমি তো তোর সামনেই ঢুকলাম, তোর চোখের সামনেই, কিছুই তো নেই ভাই বাথরুমে। তুই কেন শুনছিস না আমার কথা? ওখানে একটা কেউ আছে, আমি ভুল দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হ, ঠিক আছে, আমি দেখবো, আমি আবার দেখবো, তুই শান্ত হ প্লিজ, শান্ত হ। নবীনের কথা শুনে রাখি তার কাঁধে মাথা রাখে। রাখির গরম নিঃশ্বাস নবীনের হৃদয় স্পর্শ করে। নবীন একটু একটু করে তাকে বিছানায় শুইয়ে দেয়। তার শরীরের আবৃত ওই টাওয়ালটা সরিয়ে দেয়, আর তারপর রাখির সমস্ত শরীরে নিজের সিগারেট খাওয়া কালো ঠোঁট দিয়ে চুম্বন করতে থাকে। অদ্ভুত কামনা তৃপ্তিতে রাখির সমগ্র শরীর কুঁকড়ে ওঠে। নিজেকে সামলাতে না পেরে চেষ্টা চালায় হাতের মুঠোয় কিছু একটা ধরতে, তবুও কিছু না পেয়ে আঁকড়ে ধরে বিছানার চাদর। মধ্যরাত্রে জানলা থেকে আসা চাঁদের রূপলি আলোয় দুটো বিবস্ত্র শরীর মেতে ওঠে এক অদ্ভুত মিলনে। চলে আসছি আজকের পরবর্তী খবর নিয়ে। শহরের বুকে তাণ্ডব চলছে মিরর ম্যানের। গত সপ্তাহের মার্ডার নিয়ে ইতিমধ্যে হয়েছে প্রায় 9টি খুন। পুলিশের মতামত, এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ। কে এই মিরর ম্যান? পুলিশ কি আদৌ পারবে একে খুঁজে বের করতে? জানতে হলে চোখ রাখুন নিউজ কলকাতায়। হরিদা, ও হরিদা, বলছি টিভিটা একটু বন্ধ করুন তো। সারাদিন এই বালের খবর শুনতে শুনতে মাথাটা গরম হয়ে গেল। স্যার বলছি, একে কি খুঁজে বের করা যাবে না? সিলিংয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে হেড কনস্টেবল মিহির গুপ্ত। বড় চিন্তিত সে এই কেস নিয়ে। গত শুক্রবার ওয়াটগঞ্জ এলাকা থেকে পুলিশ উদ্ধার করে এক মহিলার কাটা দেহ। সেই নৃশংস দেহ দেখে মিহিরের ঠিক করে ঘুম হয়নি। কাছেই কোনো হোটেলে থেকেছিল খুনি ওই মহিলাকে নিয়ে। অনেক খুঁজেও হোটেলের নাম উদ্ধার করতে পারেনি, কারণ কিছু কিছু হোটেলে সিসিটিভি ক্যামেরা নেই। আবার কিছু নামী হোটেল নিজের নাম খারাপ না করার জন্যে পুলিশদের সহায়তা করা বন্ধ করে। মিহিরের অনুমান কোনো এক ছোটোখাটো হোটেলেই খুনি উঠেছিল।
তাই এখনো অবধি কোনো ফুটেজ পাওয়া গেল না। মৃত মহিলার নাম রুবিনা শেখ, বয়স এই 25, মুসলিম পাড়ায় ঘর। বাড়ির লোকেরা জানায় কয়েকদিন ধরেই রুবিনার স্বভাবে একটা আশ্চর্য পরিবর্তন আসে। বেশিরভাগ সময় ফোন নিয়ে বসে থাকতো, যার ফলে কলেজ যাওয়া প্রায় বন্ধই করে দেয়। অল্পতেই বাড়ির লোকের সাথে ঝগড়া লাগতো, মেজাজ তার কেমন একটা খিটখিটে হয়ে যায়। জানা যায় সে গভীর রাত অবধি কারোর সাথে কথা বলতে ব্যস্ত থাকতো। মিহির রুবিনার কিছু বান্ধবীদের কাছ থেকে জানতে পারে যে ডেটিং অ্যাপ থেকে এক অচেনা ছেলের সাথে সাক্ষাৎ হয় রুবিনার। সেই ছেলের নাম মইদুল আলী। অবাক ব্যাপার, ওই নামের কোনো ছেলেকে এখনো খুঁজে পায়নি তারা, অর্থাৎ ছেলেটার নাম ভুয়ো। দুদিন ধরে খোঁজ করার পর একটা 5 স্টার হোটেলে রুবিনাকে দেখতে পায় পুলিশ। সাথে দেখা মেলে মইদুলকেও। মইদুল লোকটা বড়ই বিস্ময়কর, প্রায়ই সময় হুডি বা মাফলার পরে ঘুরে বেড়াতো, তাই তার শক্তপোক্ত দেহ ছাড়া আর কিছুই পুলিশ লক্ষ্য করতে পারেনি। হোটেলে প্রায় 2 দিন থেকেছে মইদুল আর রুবিনা। যতটুকু সময় ওদের ক্যামেরায় দেখা গেছে, বোঝা গেছে ওরা বেশ সুখী আছে। হোটেলের ম্যানেজার জানায় লোকটা বড্ড মিশুকে, সবার সাথে কথা বলতো, সবাইকে নিয়ে চলতে পারত। আর এইভাবেই হয়তো মেয়েটাকে আদর করতে তার বেশি সময় লাগেনি। 2 দিন ধরে নিজের সমস্ত প্রয়োজন মিটিয়ে মেয়েটার গলার নালি কেটে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তাকে ফেলে দেয় ওয়াটগঞ্জের একটা পরিত্যক্ত জায়গায়। পোস্টমর্টেম থেকে জানা যায় কাঁচ দিয়ে মেয়েটার গলা ফালা ফালা করে কেটে দেয়া হয়। ঠিক মধ্যরাত্রে এই খুন করে লোকটা। অবাক ব্যাপার এই যে খুনের সাথে সাথে মেয়েটার নগ্ন শরীরে লিখে দেয় একটা নাম, প্রবীর। প্রবীর দ্য মিরর ম্যান। ভুয়ো নাম নিয়ে গত 1 বছরে প্রায় 9টি মহিলাকে হত্যা করে সে। কাঁচ তার প্রায় অস্ত্র, তাই তার এরকম নাম। প্রত্যেকবারই সে জালি নাম দিয়ে মেয়েদের নিজের প্রলোভনে ফাঁসায়। এই প্রবীরের ব্যাপারে কোনো হদিশ এখনো মেলেনি। তার টাকার প্রতি কোনো লোভ নেই, কিন্তু চরম ক্ষোভ দেখা যায় মেয়েদের শরীরের প্রতি, যেটাকে দেখে সে বেসামাল হয়ে ওঠে। তাই নিজেকে শান্ত করতে কাঁচ দিয়ে শেষ করে দেয় একটা আস্ত জীবনকে। প্রত্যেকটা সিরিয়াল কিলারের মতো সেও নিজের স্বাক্ষর দিতে ভোলে না। সেই স্বাক্ষরে নিজের আসল নাম লিখে কাজকে সমাপ্ত করে। হরিদা। হ্যাঁ স্যার বলুন। ধরা পড়বে, আর সেটা খুব শীঘ্রই। কে স্যার? দ্য মিরর ম্যান। তোর সময় ঘনিয়ে এসেছে। স্যার কিভাবে বলছেন আপনি? কিছু ক্লু পেলেন নাকি? দেখো, বিচ মানে সমুদ্র সৈকত। আগের খুনগুলোর কিছু রিপোর্ট ঘাঁটতে গিয়ে টের পেলাম ছেলেটা আগে যতগুলো হোটেলে থেকেছে তার মধ্যে 7টা হোটেলের নাম সমুদ্র বা নদীর নামের মতো, এবং কিছু হোটেলের মার্ডার রুমে সমুদ্র সৈকতের ছবিও রয়েছে দেওয়ালে। প্রবীরের সমুদ্রের প্রতি একটা টান আছে, বুঝলে। এতদিন বেচারা কলকাতার মধ্যে ছিল বিভিন্ন নাম নিয়ে। এখনো যদি এখানে থাকে তাহলে ধরা পড়ে যাবে। তাই ওকে এখান থেকে বেরিয়ে কোথাও একটা যেতে হবে, একটু ছুটি কাটাতে, একটু প্যাটার্ন পরিবর্তন করতে। সেটা হবে নদী বা সমুদ্রের তীরবর্তী কোনো এলাকা। তুমি যে আমার সাথে থাকতে থাকতে ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আসলে জানো তো হরিদা, মানুষ যতই পাগল হোক না কেন, তার সামনে অজস্র বিকল্প তুলে ধরলে তার মাইন্ড অফ স্টেট সেটাকেই খুঁজবে যেটার প্রতি তার দুর্বলতা আছে, অথবা যেটা তার সব থেকে বেশি পছন্দের। কলকাতায় এত হোটেল থাকতে বারবার সমুদ্র বা জলের নামের মতো কোনো এক হোটেলকে টার্গেট করা তার দুর্বলতা এবং সব থেকে পছন্দের বস্তুর পরিচয় দেয়। আগে ধন্যবাদ স্যার, তাহলে এবারে ওকে খুঁজে বের করা যাক।
তবে আমার অনুমান একটু বেশি দেরি করে ফেলেছি। কেন স্যার? ওর তো খুন করার সময়ের কোনো প্যাটার্ন নেই। সেটা নেই, তবে ওর কাছে এসব খবর চলে গেছে ইতিমধ্যেই ও এই বাংলার সব থেকে খ্যাতি সম্পন্ন ব্যক্তি। এরই মধ্যে যদি ও নিজের পছন্দের জায়গা থেকে বেরিয়ে অন্য কোথাও খুন করে, তবে সমস্ত পুলিশ প্রশাসন আবার চঞ্চল হয়ে উঠবে। এতে করে ও কিছু সময় পেয়ে যাবে গা ঢাকা দেওয়ার। তাহলে কি? আচ্ছা হরিদা, সমুদ্র বা নদীর কাছাকাছি যে যে হোটেল আছে সেগুলো আপডেট করে সেখান থেকে সর্ট আউট করবে কোনগুলো জনবসতি থেকে পুরোপুরি আলাদা বা পুরনো, ফলে সিসিটিভি ক্যামেরা নেই। ইয়েস স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপডেট করছি। প্রবীর, রেডি থেকো, আমি আসছি। এই চল না, ওখানে একটা কবরস্থান আছে, ওখানে যাই, বেশ মজা হবে। বলছি, তোর মাথাটা কি গেছে? না না, ওসবের দরকার নেই, মানে যত সব ফালতু জিনিস, ওসবের একদম দরকার নেই। চল না রে প্লিজ। কবরস্থানে গেলে না একটা অদ্ভুত শান্তি লাগে। মৃত মানুষদের মাঝে নীরবতা যেন দাপিয়ে বেড়ায়, এক অদ্ভুত মায়া লাগে। আচ্ছা, তোকে এইসবের খবর কে দিল বলতো? নিশ্চয়ই ওই চা বুড়ো। প্রশ্ন করা বন্ধ করে চলবি নাকি বল? আর না গেলে? যেতে হবে না, আমি ঠিক খুঁজে পেয়ে যাব। এমন ভান করছিস যেন এই অচেনা শহরের কোথায় গিয়েছে তুই সব জানিস। রাখি কিছু উত্তর দেয় না, সে খালি হাসতে থাকে নবীনের এই কথা শুনে। উফ, তোর এই হাসির প্রেমে আরে এই কি হলোটা কি? কোথায় চললি এই রাখি? তুমি বসে বসে শায়েরি বানাও, আমি বরং একাই কবরস্থান থেকে ঘুরে আসছি। বিকেলের পরন্ত রোদটা বেশ আরামদায়ক লাগছে। এই মনোরম পরিবেশেই দুজনে এসে পৌঁছালো শহরের পুরনো কবরস্থানে। একটা পুরনো মরচে পড়া লোহার গেট খুলতেই তারা কবরস্থানে প্রবেশ করে। চারিদিকে বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ একটা ভগ্নপ্রায় কবরস্থান। জায়গায় জায়গায় মাটি ফুঁড়ে কিছু লতা গুল্ম মাথা উঁচু করে বেরিয়ে এসেছে। কিছু কবর এতটাই পুরনো যে তার উপর খোদাই করা নাম সমুদ্রের নোনা মাটিতে প্রায় ক্ষয়ে গেছে। শহরের এই পুরনো কবরস্থানে জমা রয়েছে বহু স্মৃতি, যেন আজও এখানে মৃত মানুষেরা নিজেদের অসমাপ্ত গল্পগুলো বলে চলেছে। সময়ের ধারা যেন এখানে প্রায় বন্ধ হয়ে গেছে। তারই সাথে প্রাচীন স্মৃতিগুলো মেঘের মতো সেজে রয়েছে এই বয়স্ক কবরস্থানে। রাখি পলকের গায়ে অস্পষ্ট নামগুলো পড়তে থাকে, যেন একটা ক্ষীণ প্রাণ এখনো লুকিয়ে রয়েছে ওই নামগুলোর মধ্যে। উচ্চারণের সাথে সাথে নিচে শুয়ে থাকা আত্মাগুলো নিঃসঙ্গতা কাটানোর জন্য বেরিয়ে আসতে চেয়েও পারে না। চারিদিক ঘুরতে ঘুরতে রাখি কিছু কৃষ্ণচূড়া ফুল সংগ্রহ করে। একটা সতুলনামূলকভাবে উঁচু টিলার মতো স্থানে এসে দাঁড়ায়। সেখানে কেবল একটাই কবর রয়েছে, মৃতের নাম সুফিনা। নবীন এসে রাখির পাশে দাঁড়াতে রাখি দুমুটো ফুল ওই কবরস্থানের সামনে দিয়ে বলতে থাকে, প্রায় 70 বছর আগে মারা যায় সুফিনা। এই ছোট্ট শহরেই তার বেড়ে ওঠা, যখন সমুদ্রের এই ধারে একটা ছোট্ট জনবসতি ছিল। সাধারণ মেয়ের মতো সুফিনাও নিজের মতো করে থাকতে পছন্দ করত। সমুদ্রের ধারে বসে কবিতা লিখত, পাখিদের সাথে ঝগড়া করত, রাস্তার কুকুরদের নিয়ে গান গাইতে ভালোবাসত। তবু ওর শোক এই হিংস্র মানব জাতির সহ্য হলো না। ডাইনি অপবাদে মেয়েটাকে পুড়িয়ে মারল, তারই সাথে নিঃশেষ করে দিল সমুদ্রের ধারে একটা ছোট্ট জনবসতি। তারপর আস্তে আস্তে গড়ে উঠল এই শহর, বিশাল হোটেল, আর মানুষজন নতুন করে বাঁচতে শুরু করে। কিন্তু সুফিনা, ও কি দোষ করেছিল? কেন মরতে হলো ওকে? আজ ওই কবরস্থানে পাখিগুলো এসে অপেক্ষা করে,
অভাগী সুফিনার কবরের দিকে তাকিয়ে। তুই এত কিছু জানলি কিভাবে? রাখি কিছু উত্তর দেয় না। কবরস্থান থেকে ফেরার পর থেকেই সে এমন একটা নিস্তব্ধ হয়ে গেছে। কাল তাদের চেক আউট করতে হবে, তাই সে মন দিয়ে নিজের ও নবীনের জামা কাপড় গোছাতে থাকে। নিশ্চয়ই ওই চাবুড়োর কাজ। পুরোটা তো সালা এইভাবে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে তাদের সুযোগ নেয়। যত সব ফালতু কথা শুনিয়ে তো মাথাটাও খেয়েছে। নবীন একাই বকতে থাকে। রাখির মুখ থেকে একটা শব্দ অব্দি বেরোয় না। নবীনের রাগ খানিকটা বেসামাল হয়ে উঠেছে, তাই দুটো গ্লাসে মদ ঢেলে গট গট করে খেয়ে রাখির দিকে তাকায়। রাখি একটা লাল চুড়িদার পরে বসে আছে, গায়ে তার ওড়না নেই। নবীনের চোখ চলে যায় রাখির বুকের ওপর একটা ছোট্ট কালো তিলের দিকে। সে অপর একটা গ্লাস নিয়ে টলতে টলতে এসে রাখির কাছে দাঁড়ায়। একটু খেয়ে নে, মন সাথে একদম ভালো হয়ে গেছে। এতক্ষণ পরে রাখি চোখ তুলে তাকায়। তার ওই অদ্ভুত দৃষ্টি দেখে নবীন খানিকটা অবাক হয়ে যায়। তার চোখের মনির ভিতর থেকে যেন বেরিয়ে আসছে একটা অজানা ক্রোধের আগুন। মুখ থেকে কোনো শব্দ না করে সে নবীনের হাত থেকে মদের গ্লাসটা নিয়ে একেবারেই পুরোটা খেয়ে ফেলে, আর তারপর ছুঁড়ে ফেলে কাঁচের গ্লাসটা। মেঝেতে পড়ে সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তবুও তার দৃষ্টি এখনো নবীনের দিকে। নবীনের মুখের মধ্যে ফুটে ওঠে একটা বাঁকা হাসি, আর মুহূর্তের মধ্যেই সে ঝাঁপিয়ে পড়ে রাখির ওপর। কোথাও একটা আচমকা বাজ পড়তে রাখির ঘুম ভাঙে। সে বহু কষ্টে নিজের চোখ দুটো খোলার চেষ্টা করে, যেন কেউ তাকে কয়েক বছর ধরে ঘুম পাড়িয়ে রেখেছিল। ঘোলাটে চোখ নিয়ে ওপরের সিলিংয়ে চোখ পড়তে সে বুঝতে পারে এতক্ষণ সে হোটেলের রুমেই দিব্যি ঘুমিয়েছিল। তবে চারিদিকটা এত অন্ধকার কেন? আর নবীন কোথায়? যখন সে উঠে বসতে যায়, সে অনুভব করে তার হাত দুটো কেউ চেপে ধরে রেখেছে। সে হাত দুটো ক্রমশ ছাড়ানোর চেষ্টা চালায়, কিন্তু কিছুই হয় না, কারণ কেউ ওটা চেপে ধরে নেই, বরং তার হাত দুটোকে খাটের সাথে কেউ বেঁধে দিয়েছে। রাখি ভয়ে কাঁপতে কাঁপতে শত প্রচেষ্টা চালায় নিজেকে মুক্ত করার জন্য। ঠিক এমন সময় তার কানে আসে একটা নিষ্ঠুর, মর্মভেদী অথচ অতিরিক্ত শান্ত একটা অতি পরিচিত গলার স্বর। বৃথা চেষ্টা করছো রাখি, বৃথা চেষ্টা করছো। অন্ধকারের মধ্যে থেকে নবীনের কথাগুলো সাপের মতো হিসহিসে হয়ে ওঠে রাখির কাছে। সে কোনো রকম মুখ তুলে দেখে বড় কাঁচের জানালার সামনে একটা ইজি চেয়ারে বসে ধূমপান করছে নবীন। তারই সাথে খেয়াল করে সে নিজে সম্পূর্ণ বিবস্ত্র, কাপড়ের কোনো দাগটুকু নেই। ভয়ে তরতর করে ঘামতে থাকে রাখি। তবুও নিরুপায় হয়ে কাঁপা গলায় নবীনকে বলে, নবীন, নবীন, আমি পারছি না হাত দুটো খুলতে, একটু হেল্প করো না প্লিজ। হেল্প যদি করতেই হতো তাহলে কি পারতাম বলো? মানে নবীন, কি বলছো তুমি? দেখ, প্রথমত আমার নাম নবীন নয়, আমি প্রবীর, বুঝলি? প্রবীর। ভুল নাম নিলে এক্ষুনি মেরে ফেলবো। এই সিগারেটটা শেষ করতে দে শান্তিতে। একই কারেন্ট নেই বাল, গরমে খুব প্যাচ প্যাচ করছে, তারপর অন্ধকারে তরি থলথলে শরীরটা ঠিক করে দেখতেও পেলাম না। দূর। রাখির বুকের ভিতরটা দপ করে চলে উঠল। তার গলার স্বর ভেঙে যায়। এতদিন ধরে খবরের কাগজে সে প্রবীর নাম শুনে এসেছে, আর লোকটা তার ঠিক সামনেই। সে ভাবতে থাকে কিভাবে বেরোনো যায়, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। ভাঙা ভাঙা গলায় অনুরোধের স্বরে বলে ওঠে, প্রবীণ, প্রবীর, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও। আমি কাউকে কিছুই বলবো না। মানে ভূত নাকি বাল তুমি?
তাহলে এক্ষুনি মেরে দেবো। তাহলে কাকে কি বলবে শুনি? আর কিভাবে বলবে? এরকম করো না, তোমার পায়ে পড়ছি, আমাকে প্লিজ তুমি যেতে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আরে কাঁদছিস কেন? তোর কিছু ক্ষতি করেছি? শুধু হাত দুটো বেঁধে দিয়েছি। এই লাল চুড়িদার খুললাম, অমনি বালের কারেন্ট চলে গেল। আমাকে যেতে দাও, আমি আমি তোমার নাম ভুলে যাব, আমি আমি অনেক দূরে চলে যাব, আমি কাউকে কিছুই জানাবো না, আমাকে প্লিজ তুমি যেতে দাও। প্রবীর নিজের সিগারেটটা শেষ করে ওটাকে ফেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। সে হাত দুটোকে পিছন করে নেয়, যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। তারপর একটু একটু করে রাখির দিকে এগোতে থাকে আর বলতে থাকে, ছোটবেলা থেকেই একটা অদ্ভুত সমস্যা ছিল, মেয়ে মানুষের শরীরের প্রতি আমার দুর্বলতা। এটাকে আটকাতে পারতাম না, চেষ্টা করেছি, কিন্তু সালা লাভই হয়নি। ডক্টরের কাছে গেছিলাম, আমাকে বললো আমার একটা রোগ আছে, কি না হাইপার সেক্সুয়ালিটি। এটা যে একটা আসক্তি, একটা রোগ, সেটাই সালা মানুষকে বোঝাতে পারলাম না। বহু চেষ্টা করেও কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম না, নিয়ন্ত্রণে আনতে পারতাম না নিজেকে। পাড়ার লোকেরা খুব অপমান করেছে, খুব। বলে আমি নাকি বড্ড পাগল, আমি নাকি ওদের বইয়ের দিকে তাকিয়ে থাকি, আমার দৃষ্টি খারাপ, লক্ষণ খারাপ। আরে এতে আমি কি করব? আমি নিজের রোগকে থামাবো কি করে? প্রবীর কথা বলতে বলতে খাটের ওপর উঠে আসে। সে নিজের চোখের জল মুছতে গেলে রাখি লক্ষ্য করে ওর ডান হাতে রয়েছে একটা সূক্ষ্ম বড় ধারালো কাঁচের টুকরো। তাই বলে পাগল বলবে? পুলিশের হাতে মার খাওয়ালো, চারিদিকে অপমান করলো, এতেও শান্তি হয়নি ওদের। আমাকে পাগলা গারদে পাঠিয়ে দেয়। সব অসুস্থ মস্তিষ্কের মানুষদের মধ্যে আমি একা সুস্থ মস্তিষ্ক নিঃসঙ্গতায় ভুগছিলাম। পচা কলা খাওয়ায়, রাত্রে পাগলদের অত্যাচার, এসব আমি ভোগ করেছিলাম। আমি এত কষ্টের বদলা তো নিতেই হতো। তাই টার্গেট করলাম মেয়েদের। পাগলাগারদ থেকে বেরিয়ে সমস্ত জালি পরিচয়পত্র বানিয়ে শুরু করলাম আমার খেলা। বেশ মজা। মহিলাদের নগ্ন শরীরগুলোর ওপর নিজের প্রভাব দেখাতে শুরু করলাম। একটা একটা করে মেয়ে ফাঁসতে শুরু করলো আমার চালে। আর নিজের স্বাক্ষর স্বরূপ আমার নাম, আমি 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 প্রবীর, আমি প্রবীর, সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। রাখি ভয় শুকিয়ে যায়। সে জানে তার কাছে আর কোনো রাস্তা নেই, তবুও চেষ্টা করে হাতগুলোকে মুক্ত করার, আর সাথে অনুরোধ করতে থাকে, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি সব ভুলে যাব, আমাকে প্লিজ ছেড়ে দাও প্লিজ। বাইরে হঠাৎই মুষলধারার বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুতের স্ফুলিঙ্গ জানলার কাঁচ ভেদ করে পুরো রুমকে আলোকিত করছে। অন্ধকার রুমের মধ্যে জ্বলে ওঠে প্রবীরের হায়নার মতো চোখ দুটো। সে হাতের মধ্যে থাকা কাঁচের টুকরোকে ভালো করে দেখে নিয়ে একটু একটু করে রাখির ওপর ঝুঁকে পড়ে। তার মুখ থেকে একটা বেরিয়ে আসছে বিকট দুর্গন্ধ মেশানো হাসি। তারপর কাঁচের টুকরো দিয়ে তার স্তনের ঠিক নিচে দাগ টানতে থাকে। মুহূর্তের মধ্যে সেখান থেকে গল গল করে বেরিয়ে আসে গাঢ় কালো রক্ত। সে একটু একটু করে রাখির শরীরের নরম মাংস কেটে লিখতে থাকে নিজের নাম। যন্ত্রণায় কষ্টে রাখি ছটফট করে আর কাঁদতে থাকে। নিজের মধ্যে যতটুকু প্রাণ রয়েছে তাই দিয়ে নিরুপায় রাখি সাহায্যের জন্য অনুরোধ করতে থাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, হেল্প, হেল্প। রাখির চিৎকারে প্রবীরের মাথা আরো গরম হয়ে যায়। বেসামাল হয়ে অর্ধেক নাম লেখা অবস্থায় সে কাঁচের টুকরোটা রাখির গলার নালি লক্ষ্য করে সজোরে বসিয়ে দেয়। তারপর সব চুপ।
আর রাখির মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। মুখের ভিতর থেকে লালা মিশ্রিত রক্তের গজালি বেরিয়ে আসে। নবীন ওর মুখের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। তারপর তার খোলা চোখ দুটো বন্ধ করে গলার ভিতরে ঢুকে যাওয়া কাঁচের টুকরোটা বার করানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। সে নিজের হাতগুলোর দিকে তাকিয়ে থাকে, সেগুলো কালো রক্তে পুরো মিশে গেছে, বেজায় পিচ্ছিল হয়ে গেছে, তাই কাঁচের টুকরোটা বের করতে পারছে না। বিরক্ত হয়ে সে বলে, ধ্যাৎ, কিছুতেই বেরোচ্ছে না কাজটা, আমি বরঞ্চ হাতগুলো ধুয়ে আসি। রাখির মৃতদেহকে বিছানায় ফেলে সে বাথরুমে যায় হাতগুলো ধুতে। নগ্ন এবং অবচেতন হয়ে বিছানায় পড়ে রয়েছে রাখির মৃতদেহ। তার গাঢ় রক্ত বিছানার সাদা চাদরকে পুরোটাই লাল রঙে রাঙিয়ে তুলেছে, আর এখনো তার গলায় বিদ্ধ রয়েছে ওই ধারালো কাঁচের টুকরো। শালা বদ চরিত্রে মেয়ে, হ্যাঁ? শালা এত কালো কারো রক্ত হয়? ইস, কিছুতেই যাচ্ছে না যতই হাত ধরছি। প্রবীর বারবার চেষ্টা করে হাত থেকে রক্তগুলো ধুয়ে ফেলতে, কিন্তু আশ্চর্য, ওই রক্তের দাগ কিছুতেই যাচ্ছে না। ততক্ষণে বাইরের বৃষ্টি প্রায় থেমে গেছে। একটা অদ্ভুত নিস্তব্ধতা পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। মাঝে মাঝে দূর থেকে মেঘ ডাকার শব্দ কানে আসে, আর তারই সাথে বিদ্যুতের ঝলকানি। প্রবীর হাত দুটোকে কিছু একটা দিয়ে মুছবে বলে ঠিক করে, কিন্তু বাথরুমে কোনো টাওয়াল নেই। তাই বাথরুমের দরজা খুলে বাইরে আসতেই তার সমগ্র শরীর পাথর হয়ে যায়। একটা হালকা ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে চলে গেলে গায়ের লোমকূপগুলো ফুলে ওঠে। কিছুক্ষণ আগে যাকে কাঁচের টুকরো দিয়ে সে কুপিয়ে খুন করেছে, সে বিছানায় উঠে বসে আছে মুখটা নিচু করে। চুলগুলো তার মুখ সহ পুরো গলা অব্দি ঢেকে রয়েছে। প্রবীর বহু কষ্টে ঢোক গিলতে একটা অজানা ভয় তাকে চাপটে ধরে। গোটা রুমের মধ্যে প্রতিফলিত হচ্ছে একটা গানের আওয়াজ। গানটা প্রবীরের খুবই চেনা। ভয়ে তার রক্ত জল হয়ে আসে। সে রুমের দরজা লক্ষ্য করে আস্তে আস্তে সেদিকে এগোতে থাকে। একটু একটু করে সে পৌঁছে যায় দরজার কাছে, কিন্তু এ কি, দরজা তো লক করা। ভয়ের মাত্রা ক্রমশ আরো বাড়তে থাকে। এবার প্রবীরের পা দুটো ভয় কেঁপে ওঠে। জানলা থেকে আসা বিদ্যুতের ঝলকানির আলোয় সে লক্ষ্য করে দূরে জানালার কাছে একটা ছোট্ট টেবিলের উপর রাখা আছে রুমের চাবি। তাকে কোনো রকম ভাবে ওটাকে আনতে হবে, যে কোনো উপায়। আলো বলতে মাঝে মাঝে বিদ্যুতের স্ফুলিঙ্গ। নিঃশব্দে এগোতে থাকে ওই টেবিল লক্ষ্য করে। সাথে সাথেই বাড়তে থাকে তার নিঃশ্বাসের মাত্রা। খুব কাছে এসে চাবিটা নিয়ে সে পিছন ঘুরতেই তার পা পড়ে যায় একটা কাঁচের ওপর, আর সেটা প্রচন্ড শব্দে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বন্ধ হয়ে যায় ওই গানের প্রতিধ্বনি। অন্ধকারের মধ্যে প্রবীর বুঝতে পারে ওই মরা দেহ খাটের ওপর আর নেই, বরং ওটা এই রুমের মধ্যেই কালো খুটখুটে অন্ধকারের সান্নিধ্যে ঘোরাফেরা করছে। ভয়কে সরিয়ে রেখে সে একটু একটু করে এগোবে। এমন সময় একটা বিকট হাসির শব্দে তার কান ঝালাপালা হয়ে যায়। পুরো অন্ধকার রুমে নেমে আসে একটা অশারীরিক পৈশাচিক হাসির শব্দ। তারপর একটা অতি পরিচিত গলার স্বর। তুমি কি ভাবলে আমাকে একা ফেলে চলে যাবে? প্রবীর নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ধপ করে পড়ে যায় মেঝের ওপর। কিছুক্ষণ আগে সে যে মেয়েকে মেরেছে নিজের হাতেই, তার গলার স্বর ভেসে আসছে কি করে? নির্বোধ তুই, তোকে একটা মেয়ে ভালোবাসলো আর তুই? আমরা এটাকে ঠিক করে নেবো, রাখি। বলছি আমি চাই একটু আসছি,
আমি নেশার অবস্থায় ছিলাম তো, তুমি তুমি তো জানোই। বলো। নেশা করলি তুই? তাহলে আমার গ্লাসে ঘুমের ওষুধ মেশালি কেন? একবারও শরীর ভক্ষণ করে তোর তেষ্টা মেটেনি, তাই না? ও, ভুলেই গেছিলাম, তুই তো শরীর ভক্ষণ করতে আসিসনি, তুই তো এসেছিলি খুন করতে। কি ঠিক বললাম তো? আমায় ক্ষমা ক্ষমা করো, আমায় ক্ষমা করো প্লিজ। আমি রাখি নই, আমি সুফিনা। প্রায় 70 বছর আগে আমার একটা জীবন ছিল, একটা সুন্দর জীবন। সেটাকে শেষ করে দেয় এই পুরুষ সাম্রাজ্য। জীবনে খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় উকিল হব, কিন্তু লোভী বাপ এক প্রকার জোর করেই আমার বিয়ে দিয়ে দেয়। একটা অনিচ্ছা নিয়েই পুরো বাপ মায়ের দিকে তাকিয়ে বিয়ে করি ওই লোকটার সাথে। আমার বুড়ো বাপ জানতো না যে যার সাথে আমার বিয়ে দিয়েছে সে এর আগেও 5টা বিয়ে করেছে, তার মধ্যে কোনোটাই টেকেনি। ওটা বাবা হতে অক্ষম, কিন্তু তার দোষ পড়লো আমার ঘাড়ে। আমার মধ্যে নাকি সমস্যা আছে, তাই তালাক দিয়ে চলে আসি বাপের বাড়িতে। কিন্তু কিন্তু তার সাথে সাথেই চারিপাশের লোকজন আমার বদনাম ছড়াতে শুরু করলো। এরপর দেখা হয় আরেক পুরুষের সাথে। বিয়ে করার নাম করে সে আমাকে বেশ্যা ঘরে বিক্রি করতে চেয়েছিল। আমি তো সারা জীবনে খানিকটা প্রেম খুঁজেছিলাম, ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বপ্নগুলো সব এক এক করে নিঃশেষ হয়ে যায়। আমি আয়নার সামনে তাকিয়ে কাঁদতে থাকি, প্রশ্ন করি নিজেকে, আমি কি ক্ষতি করেছি, আমার মধ্যে কি সমস্যা আছে? ঠিক তখনই জবাব আসে আয়নার ওপার থেকে, তুই কিছু ভুল করিসনি। ভুল তো এই পুরুষ লোকেরা করেছে, যারা তোকে চিনতে ভুল করেছে, বুঝতে ভুল করেছে। একটু একটু করে আমি আয়নার মধ্যে একটা ভিন্ন সুফিনাকে খুঁজে পাই, যে বদলার আগুনে জ্বলে যাচ্ছে, যে আমার থেকে অনেক বেশি শক্তিশালী, যার সমাজের সাথে লড়াই করার ক্ষমতা আছে, পুরুষ জাতিকে জবাব দেওয়ার মতো মুখ আছে। যখন সবাই আমাকে ডাইনি বলতে লাগলো কারণ আমার সাথে কোনো ছেলের সম্পর্ক টেকেনি, সেটা শুনে মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভের সৃষ্টি হলো। আস্তে আস্তে আয়নার ওপারে থাকা সুফিনাকে আমি আপন করে নিই, যে আমাকে সমাজে নির্যাতিত হতে রক্ষা করেছিল, আমাকে মজবুত বানিয়ে তুলল। তারপর একদিন গ্রামের কিছু লোক আমাদের পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। চোখের সামনে নিজের বাবা মা পুড়ে ছাই হয়ে যায়, আর একটু একটু করে আমার শরীর পুড়তে থাকে। শরীরের সাদা চামড়া পুড়ে কালো হয়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকি, কিন্তু কেউ বাঁচায়নি আমাকে। তারপর আমাদের ঘরের উপর গড়ে ওঠে একটি বিশাল হোটেল, যার নাম নীলকুঠির। তবে আমি মরেও মরে যাইনি। ডাইনি অপবাদে লোকেরা যাকে পুড়িয়ে মেরে ফেলেছে, সে একটা চামড়া ছিল শুধু। আয়নার ওপারের সুফিনা আমাকে একটা নতুন জীবন দেয়, অমরত্ব। যেসব মেয়েরা ন্যায় পায়নি, যাদের আত্মা শান্তি পায়নি, আমি তাদের শরীরে প্রবেশ করি। তারপর যেসব পুরুষেরা দিনের পর দিন নারী জাতিকে শোষণ করে এসেছে, তাদের এই হোটেলে এনেই মেরে ফেলি। দেখতে দেখতে মানুষের অপবাদে আমি নিজের নিজস্বতাকে হারিয়ে ফেলে সত্যিকারের ডাইনি হয়ে যাই। ডাইনি হয়ে তোদের মতো কাপুরুষদের মেরে ফেলতে শুরু করি। জীবনে একটা নতুন লক্ষ্য পেয়ে যাই। তবে তোকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম। তোর মধ্যে একটা অজানা আকর্ষণ আমাকে বারবার তোর দিকে নিয়ে যেত। ভাবলাম
এই বদলা নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিই। তাই সেদিন কবরস্থানে গিয়ে নিজেকে বিদায় জানিয়ে এসেছি। একটু নতুন জীবন শুরু করব বলে ঠিক করেছিলাম। এই শরীরটা নিয়ে নতুনভাবে বাঁচব। ডাইনি হয়ে সমস্ত বদলাগুলো সফল হয়েছে ঠিকই, কিন্তু সফল হয়নি আমার ভালোবাসা। বছরের পর বছর যে ভালোবাসার আশা খুঁজতে থাকি, সেটা তোর চোখে দেখতে পেয়েছিলাম। কিন্তু পুরুষেরা সবাই সমান, সবাই এক, একটা নরকের কীট। তুইও একই, সবার মতোই। শেষ করে দিলি আমার ভালোবাসাকে। তারপর ওই কাঁচের টুকরোটা, ওইটার দিকে তাকিয়ে থাকতেই নিজেকে আবার খুঁজে পেয়ে গেছি। নিজেকে, সুফিনাকে, যাকে সবাই এই শহরের লোকেরা ডাইনি বলে। ডাইনি। ভীতু প্রবীর জানলার কাছে প্রায় কোণঠাসা হয়ে যায়। রুমের উল্টো দিকের গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা কালো পুড়ে যাওয়া দেহ। তার মাথায় একটা ঘোমটা লাগানো। প্রবীরের সামনে এসে সে একটু একটু করে তার ঘোমটা তুলতেই একটা বিশ্রী পচা গন্ধ প্রবীরের নাকে আসে। বাইরে থেকে আসা বিদ্যুতের ঝলকানিতে প্রবীর দেখতে পায় সামনে দাঁড়িয়ে থাকা অবয়বের মুখমণ্ডল, যার পুরো মুখটা আগুনে পুড়ে গলে গেছে। মুখের একদিকটা এখনো কিছুটা রাখির মুখের মতোই, আরেক দিকটা পচে গলে গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। সেই সাথে গলার দিকটা লক্ষ্য করতে প্রবীর ভয় আঁতকে ওঠে। ওই ভয়ঙ্কর নারী মূর্তির গলায় আটকানো রয়েছে একটা ধারালো কাঁচের টুকরো। সে একটু একটু করে প্রবীরের সামনে সেটাকে কেটে বের করছে। তাই সেখান থেকে বেরিয়ে আসছে কয়েক বর্ষ পুরনো জমাট কালো রক্ত। সেই মর্মান্তিক দৃশ্য আর দেখতে পাচ্ছিল না প্রবীর, তাই চোখ বন্ধ করবে এমন সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই নারী মূর্তি। তারপর কাঁচের টুকরো দিয়ে ফালা ফালা করে দেয় তার শরীরের এক একটা অংশ। আর সেখান থেকে বেরিয়ে আসে রক্তের ফোয়ারা। সমস্ত দেওয়াল মেঝে লাল রঙে রেঙে ওঠে। সেই সাথে মেঝের ওপর ছড়িয়ে থাকা কাঁচের টুকরোয় ভেসে ওঠে সুফিনার আসল মুখ। স্যার, কি বুঝলেন? ইস, পুরো শরীরটাকে কেটে কুচি কুচি করে দিয়েছে, আর মানুষটাকে চিনতে পারার সুবিধার্থে খালি কাটা মুখটা রেখে দিয়েছে। স্যার, তাহলে কি এই? হ্যাঁ হরিদা, অ্যাসাইলাম থেকে যা ছবি পেয়েছি তার মতো হুবহু দেখতে। 5 বছর আগে রাঁচি থেকে এসেছিল প্রবীর, তারপর আস্তে আস্তে নিজের তাণ্ডব চালায়। কি অদ্ভুত স্যার, যে সবাইকে কাঁচ দিয়ে খুন করে বেড়ায়, আজ তাকেই কেউ কাঁচ দিয়ে কেটে ফালা ফালা করে দিয়েছে। হই তো স্যার। মিহির আর হরি পিছন ঘুরে একটা বয়স্ক লোককে দেখতে পায়। লোকটা বহুদিন থেকে এই শহরে থাকে। আগে এখানে একটা গ্রাম ছিল, সেখানেই থাকতো। কি বলতে চাইছেন বলুন তো আপনি? আমি গ্রামের বাসিন্দা। ওই হোটেলের কাছে একটা ছোট্ট ঝুপড়ি আছে না, ওই চায়ের দোকান আছে, ওইটা আমার। এই শহরের পুরো ইতিহাস আমার নখদর্পণে মানে জানা আর কি। আর সাথে এই হোটেলে কি হয় সেটাও আমি জানি। আপনারা যাকে খুঁজতেছেন সে আসলে মানুষ নয় গো। আজ থেকে প্রায় 50 বছর ধরে এই শহরে যে ওই নিজের দাপট দেখিয়ে বেড়াচ্ছে, সে আসলে এক অশরীরী। ওই আপনাদের ইংরেজিতে কি একটা বলে না, ওই সিরিয়াল কিলার। হ্যাঁ, যার কোনো অস্তিত্ব নাই, যাকে সবাই ওই ডাইনি বলেছে রে, ডাইনি। হরিদা, তুমি একটু ম্যানেজ করে নিও তো, আমি চললাম। হ্যাঁ, ওহো, আর একটু দেখবে মেয়েটার কোনো হদিশ পাওয়া যায় নাকি। স্যার, ভূতের আবার হদিশ? ফালতু বকো না তো, ভূত বলে কিছুই হয় না। মেয়েটা কোথায় ঘা টাকা দিয়েছে সেটা খুঁজে বার করো, আর রাস্তায় সিসিটিভি ক্যামেরাগুলো ভালো করে দেখবে।
স্যার, শুনলাম কাল এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। এই এলাকা পুরোটাই লোডশেডিং ছিল। ধুস, তুমি 40 বছর ধরে কাজ করছো, নিজে খুঁজে বার করো তো। আশেপাশের লোককে জিজ্ঞাসা করো, কিছু একটা পাবেই। আমার একটু তাড়া আছে, হ্যাঁ, আমার বাড়ি যেতে হবে, যাই এখন। বৃদ্ধ হরিদা মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। জিপে উঠে মিহির দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যায়। আজ সে তার মায়ের দেখে রাখা একটা মেয়ের সাথে পার্কে দেখা করবে, কারণ সামনের বছরের মধ্যেই তাকে বিয়ে সারার জন্য বাড়ি থেকে চাপ দিয়েছে। আপনার নামটা? সোহিনী। আপনি জানেন তবুও জিজ্ঞেস করছেন? কি ব্যাপার বলুন তো, কথা বলার টপিক পাচ্ছেন না নাকি? মিহির মুখ নিচু করে হাসতে থাকে। হাসিটা খুব ভালো আপনার। আর আপনার গলার স্বরটা ভারী মিষ্টি। এরকম কমপ্লিমেন্ট আমি প্রথমবার পেলাম জীবনে, তবুও ঠিক আছে, ভালো লাগলো। এত সুন্দর ভয়েস যখন, গান করতে পারেন নিশ্চয়ই? হ্যাঁ, তা পারি, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, একটা গান করতেই হবে আপনাকে। প্লিজ প্লিজ, একদম না বলবেন না। আরে বাবা, এত লোকের সামনে? আরে তাতে কি হয়েছে, সবাই তোমার গান শুনে তোমার প্রশংসা করবে, আর তাতে আমি ভেতরে ভেতরে গর্বিতই হব। বলছো? প্লিজ, প্রথম সাক্ষাৎকারে এইটুকু অনুরোধ তো রাখাই যায়। এরা তোমার আমার, ওই যা তোমার আমার, শুধু দুজনে, এরা শুধু যে গানে, এই ক্ষণে দুটি প্রাণে, কহু কুজনে, এরা তোমার আমার। আপনারা এতক্ষণ শুনছিলেন আয়নার ওপারে কে গল্পটি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসব গায়ে কাঁটা দেয়া অন্য একটি গল্প নিয়ে। গল্পটি পরিচালনায় ছিলেন সমর্পিতা গায়েন, গল্প পাঠে রুদ্রাক্ষ, গল্পের নবীন ওরফে প্রবীণ ও চা দোকানদারের চরিত্রে কৃষ্ণেন্দু, নিউজ রিপোর্টার ও রাখির চরিত্রে অভিনয় করেছে সমর্পিতা, মিহিরের চরিত্রে ছিলেন সৌম্য, হরিদা ও ম্যানেজারের চরিত্রে পুষ্পেন্দু, সোহিনীর চরিত্রে সান্ত্বনা, চা দোকানদারের বইয়ের চরিত্রে দিশা এবং ভদ্রলোকের চরিত্রে অভিনয় করেছেন সন্তু। গল্পের অডিও এডিটিং ও মিউজিক এফেক্টে অরিন্দম চক্রবর্তী ও কৃষ্ণপ্রসাদ বেরা। গল্পে সাউন্ড এফেক্ট সংগ্রহ করেছেন শিপ্রা, দেবারতী ও সৃজনী। প্রুফ রিডিংয়ে ছিলেন কৃষ্ণেন্দু, ববিতা ও আমরিন এবং গল্পের পোস্টার ডিজাইনিং করেছেন সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার আসবো আর একটি নতুন গল্প নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আপনার উপর নজর রাখছে। সবাইকে শুভ কাকরাত্রি।